শিক্ষার্থীরা দেখতে দেখতে আমাদের 10 নম্বর ক্লাসে চলে আসলাম। আমরা আমাদের জিরো টু হিরো কোর্সের এই 10 নম্বর ক্লাসে আমি তোমাদের পড়াতে যাচ্ছি আমাদের ডিএনএ এর অণুর রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপন বা কপি। ডিএনএ থেকে ডিএনএ কপি করাকে বলা হয় রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপন। আমরা আজকে দেখব এই প্রতিলিপন থেকে আমাদের আসলে পরীক্ষায় আসার জন্য কি কি পড়তে হবে। এই টপিকটা একটু জটিল টপিক, তোমরা যদি একটু ডিপভাবে পড়তে যাও তাহলে তোমার মাথার উপর দিয়ে যেতে পারে, আর আমি চাই না তোমাদের মাথার উপর দিয়ে কোনো পড়ালেখা যাক, তাই আমরা অনেক সহজভাবে এই টপিকটা আজকে বুঝবো। দেখো, ডিএনএ অণুর রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অফ ডিএনএ বা প্রতিলিপন ব্যাপারটাকে যদি আমি সরাসরি বলি কপি করা, তাহলেও কিন্তু সমস্যা নাই। অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএই তৈরি হয়। কি তৈরি হয় বলো তো বাচ্চারা? ডিএনএ থেকে ডিএনএই তৈরি হয়। যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য বিজ্ঞানী লেভিয়েন্থাল ও ক্রেন তিনটি অনুকল্প প্রস্তাব করেছে, অর্থাৎ তিনটা পদ্ধতি। অনুকল্প মানে পদ্ধতি। এই পদ্ধতির প্রস্তাব করেছে 1956 সালে। দেখো, তখন আমাদের মাতৃভাষাকে বাংলা করা হয়। মাতৃভাষা বাংলা, পূর্ব পাকিস্তানের অন্যতম মাতৃভাষা বাংলা হয় 1956 সালে। 1952-তে আমরা যুদ্ধ করলাম ভাষার জন্য, যুদ্ধ না যদিও ভাষা আন্দোলন করলাম। সে আন্দোলনের ফলশ্রুতিতে 1956 সালে পূর্ব বাংলার ভাষা বাংলা হয়েছে। তোমাদের প্রতিদিন সাল পড়ানোর সময় একটা করে আমি জেনারেল নলেজও পড়াই দিচ্ছি, যাতে দুইটা জিনিস একসাথে মনে করতে পারো তোমরা। ওকে, আমরা যেটা বলতেছিলাম, আমাদের তিনটা পদ্ধতি, লেভিয়েন্থাল ও ক্রেনের যে তিনটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে একটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, বিচ্ছুরণশীল পদ্ধতি। দেখো, সংরক্ষণশীল পদ্ধতি বা কনজারভেটিভ হাইপোথেসিস, অনুকল্প মানে হাইপোথেসিস, আমরা থিসিস করি না অনেক সময়, ওরকম আর কি। তাহলে কনজারভেটিভ হাইপোথেসিসে কি হচ্ছে, দেখো, মাতৃ ডিএনএ থেকে দুটি নতুন ডিএনএ সূত্র তৈরি হচ্ছে এবং তারা একটি আরেকটার সাথে তোমার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে পরবর্তীতে। ব্যাপারটা আমি যদি তোমাকে সহজভাবে বোঝাই, ধরো প্রথমে ছিল একটা ডিএনএ, প্রথমে এরকম করে একটা ডিএনএ ছিল। তো এই ডিএনএ থেকে এই ডিএনএর এই সূত্রটা থেকে একটা সূত্র তৈরি হলো, এই সূত্র থেকে একটা সূত্র তৈরি হলো, এই নতুন নতুন দুটো সূত্র তৈরি হলো। ব্যাপারটা হচ্ছে, প্রথমত দেখো, এখানে দুইজন মানুষ, বা আমরা যদি মানুষ দিয়ে চিন্তা করি, দুইজন মানুষ একজন আরেকজনের সাথে খুব ভালোভাবেই আছে। তারা ধরো হাজব্যান্ড ওয়াইফ, দুজন একজন আরেকজনের সাথে খুব ভালোভাবেই সংসার করতেছে। তো হাজব্যান্ড ওয়াইফ আছে, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ডেরও একজন নতুন ভালোবাসার মানুষ জুটে গেল, ওয়াইফের একজন নতুন ভালোবাসার মানুষ জুটে গেল। তো জুটে যাওয়ার পরে তারা এখন বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে। কিন্তু হঠাৎ করে তাদের মনে হলো যে না, হাজব্যান্ড আর ওয়াইফ তারা পরস্পরকে ভালোবাসে। যেহেতু পরস্পরকে ভালোবাসে, তাহলে পুরানো দুইজন আবার একসাথে যুক্ত হয়ে গেল। এখন পুরানো দুজন একসাথে যুক্ত হয়ে গেলে নতুন দুইজন কি করবে? নতুন দুইজন এখন খোঁজ পাইছে যে ওর বোর সাথেও মিলে গেছে, তখন বলে আচ্ছা চলো, ওর বোর সাথেও যদি মিলে গেছে তাহলে আমরা দুজন বিয়ে করে ফেলি। অর্থাৎ নতুন যে দুজন তৈরি হয়েছিল, সে দুজন আবার তারা নিজেরা বিয়ে করে ফেলে। ব্যাপারটা দেখো, এটা ছিল পুরানো ডিএনএ, পুরানো কাপল। এই পুরানো কাপলই আবার পুরানো কাপল মিলে গেছে, দেখছো, যা ছিল তাই হয়ে গেছে। তাহলে মাঝখান থেকে যে নতুন দুইজন জুটে এলো, এই দুজন কি করবে? ওদের এখন কি হবে? ওদের ব্যবস্থাটা কি হবে? তারপর ওরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নিচ্ছে, অর্থাৎ ওরা নিজেরা যুক্ত হয়ে গেছে, নিজেরা একটা ডিএনএ তৈরি করছে। এটা একটা ভোগাস পদ্ধতি, এই পদ্ধতির কোনো ভ্যালু নাই, এই পদ্ধতিটা সঠিকভাবে বিবেচিত হয়নি। আসলে তো ভোগাস কথাবার্তা না? ঠিক আছে, এরপর দেখো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, অর্থাৎ সেমি কনজারভেটিভ হাইপোথেসিস। এই সেমি কনজারভেটিভ হাইপোথেসিসে কি হয়েছে, এটা দারুণ, এই পদ্ধতিটা ঠিক আছে। যেমন ধরো, এটা হচ্ছে পুরাতন ডিএনএ ছিল। এই পুরাতন ডিএনএর ওরা যেহেতু পৃথক হবে, ওরা মাঝ বরাবর কেটে গেছে। কি হয়েছে বলো তো? মাঝ বরাবর কেটে একজন আরেকজন থেকে পৃথক হয়ে গেছে। পৃথক হবে মানে পৃথক হবে, এই নাটক করার কি আছে? তুমি পৃথক হইতে চাও, হয়ে যাও পৃথক। দুইজনে ডিভোর্স নিয়েছে, ডিভোর্স নিয়ে দুজন আলাদা হয়ে গেছে। দেখো, এখানে একটা পুরানো সূত্র চলে গেছে, এখানে একটা পুরানো সূত্র চলে গেছে। দুজন আলাদা হয়ে কি একা থাকবে? এই জগতে কি কেউ একা থাকে? কেউ একা থাকে না, কেউ কাউরে না কাউরে জুটাই নেয়। দেখো, এখানে আরেকজনকে জুটাই নিছে। তো ও নতুন করে একটা সংসার পাতলো, ও আবার নতুন করে একটা সংসার পাতলো। দেখছো, ওরা কিন্তু আগেরটার মতো কাহিনী করেনি, আগেরটার নাটক করছে। প্রথমে তারা আলাদা হওয়ার চেষ্টা করলো, একজন আরেকজনকে জুটাইলো, তারপরে আবার তারা পুনরায় নিজেদের ভালোবাসার মানুষের কাছেই ব্যাক করলো। যদিও এটা সুন্দর একটা ব্যাপার, নিজেরা ভুল বুঝে আবার একত্র হয়ে যাওয়া।
কিন্তু আমরা পরেরটাতে দেখলাম যে তারা পৃথক তো হয়েছে এবং তারা কি করছে, পৃথক হয়ে আর একটা নতুন করে সংসার পাচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্থাৎ সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। আমি মজা করে পড়াচ্ছি তোমাদের ব্যাপারে এমনি। আর তারপরে দেখো আমাদের বিচ্ছুরণশীল বা বিচ্ছুরণশীল অনুকল্প যেটা, অর্থাৎ ডিসপার্সিভ হাইপোথিসিস। এখানে আসলে ব্যাপারটা কী হয় জানো, এখানে আসলে পুরোটা কপি হয় না, কিছু খণ্ড কপি হয়, আবার কিছু খণ্ড আগেরটাই থাকে, কিছু খণ্ড কপি হয়, অর্থাৎ এখান থেকে এই টুক গেল, আবার এখান থেকে মাঝখানে টুক গেল এক জায়গায়, উপর টুক গেল এক জায়গায়, আবার নিচে টুক গেল এক জায়গায়, এরকম আর কি। মাঝখানে যেহেতু খালি থাকে ওটা আবার নতুন করে তৈরি হয়, মানে এটা ছোপ ছোপ আকারের, মানে একটু গেল একটু আসলো, একটু গেল একটু আসলো, পুরানা থেকে একটু গেল নতুন ভাবে তৈরি হলো, এরকম টাইপের। এইটাও আসলে আমাদের গ্রহণযোগ্যতা পায়নি, ঠিক আছে, এটাও বিবেচিত হয়নি। আসলে মেনলি হচ্ছে আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটাকেই সাপোর্ট করছি এবং এটাই সঠিক বলে প্রমাণিত হয়েছে। এখন এখানে কিছু কথা আছে, এখানে 3-4টা লাইন তোমরা দেখতে পাচ্ছ। এই 3-4টা লাইন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক কোশ্চেন চলে এসেছে। দেখো 1957 থেকে 58 সালে প্রমাণিত হয়েছে ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয় বলো তো? ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, এটা একদম প্রমাণিত 1957 সালে, মানে 56 পরে 56তে 3টে অনুকল্প দেওয়া হয়েছে এবং 1 বছর এটা নিয়ে গবেষণা হয়েছে। 57 সালে প্রমাণিত হলো যে আসলে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই আমাদের ডিএনএ অনুলিপন হয়। এরপর দেখো মানে অর্ধ সংরক্ষণশীল শব্দটা প্রয়োগ করা হয়েছিল আর কি 1957 সালে, স্ট্যান্ট নামক বিজ্ঞানী করেছেন। মেসেলসন আর স্টাহল পরীক্ষার মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন। মেসেলসন আর স্টাহল কি করেছে? ইকোলাই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেছিলেন। এরপর 1960 সালে সুয়েকা নামক একজন মানুষ, উনি মানব হেলা কোষে এটা আবিষ্কার করেছে এবং সাইমন 1961 সালে ক্লেমাইডোমোনাস শৈবালে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আবিষ্কার করেছেন। এই যে এখানে 4-5টা লাইন আছে না, এই 4-5টা লাইন ঠাডা মুখস্থ করে ফেলবা, একদম প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে 3বার কোশ্চেন এসেছে, অর্থাৎ এখান থেকে আবারও কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তারপর দেখো ওখানে মেসেলসন আর স্টাহলের পরীক্ষাটা কি ছিল, তারা পরীক্ষাতে ইকোলাই ব্যাকটেরিয়াকে N15 অর্থাৎ নাইট্রোজেনের 15 যে আইসোটোপটা আছে সেটা ব্যবহার করছে। আমরা জানি নাইট্রোজেন 14, তাই না? নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14, 7 যদি পারমাণবিক সংখ্যা, এটাকে ভর সংখ্যা হলে 14 হয়, কিন্তু 15 একটা আছে, এটা হচ্ছে তার আইসোটোপ। এই আইসোটোপটা ব্যবহার করেছিলেন মিডিয়ামের জন্য। এরপরে ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছিল অনেকগুলো, ব্যাকটেরিয়া জেনারেশন হয়েছে অনেক, অর্থাৎ বাবার থেকে ছেলে, ছেলের থেকে নাতি, নাতি থেকে পরনাতি, এরকম করে 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 অনেক জেনারেশন হয়েছে। অনেক জেনারেশন হওয়ার পরে সেগুলোকে আবার পুনরায় হচ্ছে মিডিয়ামে স্থাপন করা হয়েছে। পরে পুনর্সমৃদ্ধ নাইট্রোজেনগুলা, পুনর্সমৃদ্ধ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটার সাথে 14 একটা ক্রস করা হয়েছে। তারপর দেখা যায় নতুনগুলোতে 15 একটা 14 একটা এরকম পাওয়া গেছে। মানে এটা একটু পরীক্ষা, তুমি জাস্ট এটা এত সিরিয়াসলি নিও না। তুমি পরীক্ষায় মনে রাখতে পারো যে কোন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়েছিল। নাইট্রোজেন 15 ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে, 14ও করা হয়েছে, কিন্তু নাইট্রোজেন 15টাই মেইন। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার না? এই পেজ থেকে যা আসার মতো আমি সবই তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করি সবাই ক্যাচ করতে পেরেছো। এরপর এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবিটাতে কি দেখতে পাচ্ছ? ছবিটা একটু ভালো করে তাকাও তো, এখানে একটা ডিএনএ দেখতে পাচ্ছি আমরা, তাই না? ডিএনএ মাঝে কি আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো আছে। কি কি আছে দেখো? অ্যাডিনের সাথে থাইমিন, থাইমিনের সাথে অ্যাডিনিন, থাইমিনের সাথে অ্যাডিনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এইভাবে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো মাঝ বরাবর আছে। এখন আমি চাচ্ছি এটাকে একদম ফেরে ফেলবো, মাঝ বরাবর কেটে ফেলবো, ঘ্যাচ করে এখান থেকে কেটে ফেললে দুটো আলাদা হয়ে যাবে। কি কাটবো আমরা? কি ভাঙবো আমরা? অ্যাডেনিনের সাথে ডাবল বন্ড দিয়ে থাইমিন, সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড দিয়ে গুয়ানিন। আমি যদি তাদের আলাদা করতে চাই, তাদের এই মাঝ বরাবর হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে ফেলতে হবে না? হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে ফেলতে হবে। হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে ফেলে দুইটা হ্যালিক্স কি হয়ে যাবে? দুইটা হ্যালিক্স আলাদা হয়ে যাবে। তাই এখানে আমাদের যে এনজাইমটা কাজে লাগবে সেটার নাম হচ্ছে হ্যালিকেজ। সেটার নাম কি বলো তো? হ্যালিকেজ। হ্যালি দিয়ে হচ্ছে হ্যালিক্স, হ্যালি দিয়ে হচ্ছে হ্যালিক্স, আর কেজ দিয়ে হচ্ছে কাটা, অর্থাৎ আমরা হ্যালিক্সকে কাটছি। কি কাটছি বলো তো সবাই? আমরা এখানে হ্যালিক্সকে কাটছি, দুটো হ্যালিক্সকে কেটে আলাদা করে ফেলছি। এখন এই আলাদা করে কাটার পরে দেখো, আমি উপর থেকে কেটে দেখালাম তোমাদের এমনিতে বোঝানোর জন্য। আমরা যদি কাটাটা নিচ থেকে শুরু করতাম, দেখো, ওয়েট, রেহানকে ডাক দাও তো, তানজু, না ঠিক আছে। আমরা যদি এখান থেকে নিচ থেকে কাটা শুরু করতাম তাহলে কাটলে দুটো আলাদা হয়ে যেত না? দেখো এই যে এখান থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে, পরস্পর আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, মানুষজন আলাদা হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে কি আবার একত্রিত হওয়ার জন্য কোনো টান কাজ করে? তোমাদের কি মনে হয়? ধরো ব্রেকআপ হওয়ার পরে তোমাদের কি মনে হয়? আবার একত্রিত হওয়ার কোনো টান কাজ করে? হ্যাঁ, এখানে আবার টান কাজ করে। এই টান কাজ করে, আবার তারা পুনরায় জোড়া লেগে যেতে চায়,
পুনরায় যাতে জোড়া লাগতে না পারে এর জন্য এইখানে চলে আসে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওরা বলে তোরা যখন একবার সিঙ্গেল হয়েছিস তোদের আর জোড়া লাগতে দিব না, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অর্থাৎ SSBP। এখানে কে যুক্ত হয় বলো তো? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের মোটোটাই হচ্ছে এরকম যে আমি সিঙ্গেল, তুই সিঙ্গেল, আমরা সবাই সিঙ্গেল, কাউরে আমরা একসাথে যুক্ত হইতে দেবো না। আমরা ওই যে তোমার হচ্ছে কি কমিটি যেন তৈরি করে আমাদের মেডিকেল আউটরিম অ্যাক্ট আছে, চিরকুমার সংঘ, ওই চিরকুমাররা কি বলে কেউ বিয়ে করতে পারবে না, ওরকম আর কি। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ যে একবার যেহেতু সিঙ্গেল হয়েছিস তাহলে সারা জীবন সিঙ্গেল থাকবি, তুই সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমরা সিঙ্গেল, আর কারোর সাথে আমরা যুক্ত হব না। অর্থাৎ এই যে এই সূত্র দুইটা পরস্পর জোড়া লেগে যেতে চাইতো, এই জোড়া লাগতে দিতেছে না হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কোনায় আবার আরেকটা যুক্ত হয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে টপো আইসোমারেজ বা এপি আইসোমারেজ। তার নাম কি বলো তো? টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ। তার নাম আরেকটা হচ্ছে এপি আইসোমারেজ। এটা হচ্ছে প্রকৃত কোষে, কিন্তু আদি কোষে আবার তার নাম হয়ে যায় গাইরেস। দেখো কত নাম। এখানে ছোট্ট করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলতেছে সবাই সিঙ্গেল থাকবো, এখানে আবার পুনরায় কিসের টান তোমাদের আর যুক্ত হইতে দেওয়া যাবে না। তুমি দেখো মানুষের যখন ডিভোর্স হয় তখন তাদের 3 মাস সময় দেওয়া হয়। কেন সময় দেওয়া হয় বলো তো? বলে এই 3 মাসের মধ্যে যদি তোমাদের আবার টান ফিরে আসে, তোমাদের প্রতি যদি টান কাজ করে, তাইলে তোমরা আবার একত্রে জোড়া লাগতে পারো। এখন ধরো ওই 3 মাসের ভিতরে কিছু যদি এরকম যুক্ত হয়ে যায়, তাদের কোনো ফ্রেন্ড বলে না তোরা ডিভোর্স দিছিস আবার কেন একসাথে হবি, সিঙ্গেল থাক, আমরাও সিঙ্গেল আছি, তুইও সিঙ্গেল আছি, আবার সে আগের মতো চিল লাইফ সুন্দর হবে, আর জোড়া লাগা লাগবে না। এই ব্যাপারটা করতেছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তার সাথে গাইরেস বা টপো আইসোমারেজ বা এপি আইসোমারেজ। গাইরেস হচ্ছে আদি কোষের ক্ষেত্রে, আর টপো আইসোমারেজ আর এপি আইসোমারেজ হচ্ছে গাইরেসেরই বড় ভাই, ওরা প্রকৃত কোষে কাজ করে। তো এই গাইরেস বা টপো আইসোমারেজ যেটাই বলো, সে সেখানে গিট্টু লাগতে দেয় না। বলে ও সিঙ্গেল রাখতেছে যেমনে পারে, আমি কি করব, ওদের কোনো প্যাচ লাগতে দিব না, ওদের মধ্যে কোনো আবার সংযোগ হইতে দিব না, গিট্টু লাগতে দিব না। অর্থাৎ ওরা পরস্পর একই কাজ করতেছে, ওরা ভাই ভাই, বুঝছো? ওরাও একই রকমের ফ্রেন্ড। টপো আইসোমারেজ একটা ফ্রেন্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন একটা ফ্রেন্ড, ওরা একই রকম কাজ করে, ওরা গিট্টু লাগতে দেয় না। দেখো গাইরেস গ দিয়ে কি হইতে দেয় না, গিট্টু লাগতে দেয় না। বলে তোদের আর গিট্টু লাগতে দিব না, তোদের আর জোড়া লাগতে দিব না। আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি বলতেছে? তোরা সারা জীবন সিঙ্গেলই থাক, আমরাও সিঙ্গেল, তুইও সিঙ্গেল, আমাদের মোটোটাই হচ্ছে সিঙ্গেল। ওকে, তাহলে আমরা দুইটা এনজাইমের কথা জানলাম, দুইটার কাজ প্রায় সেমই, কিন্তু এই গাইরেজের কাজটা আবার আলাদা। গাইরেজ বলে যে তোদের আগেরটার সাথে জোড়া লাগতে দিব না, কিন্তু তুই যদি নতুন করে কারোর সাথে জোড়া লাগতে চাস তাহলে আমি জোড়া লাগতে দিব। এটা হচ্ছে গাইরেজের কাজ। গাইরেজ কি করে বুঝছো? গাইরেজ কাজ করে যে তুই আগেরটারে সারছোস, ওইটার সাথে আর তোর কোনো গিট্টু লাগতে দিব না, কিন্তু তুই যদি নতুন করে কারোর সাথে গিট্টু লাগতে চাস তাহলে আমাকে বলিস, আমি তার সাথে তোরে গিট্টু লাগাই দিব। তাহলে গাইরেজের কাজটা কীরকম? গাইরেজ বলতেছে যে যেহেতু একবার ডিভোর্স হয়েছে, একবার ব্রেকআপ হয়ে গেছে, তার সাথে আর তোর কিসের কন্ট্যাক্ট, তুই তার সাথে যোগাযোগ অফ করতে আমার নতুন করে কাউকে ধর, তার সাথে আমি তোর গিট্টু লাগাই দিব। বুঝছো? গাইরেজ হচ্ছে নতুন করে যে সূত্রগুলো তৈরি হচ্ছে, এই সূত্রগুলোকে সে জোড়া লাগতে সাহায্য করতেছে, এই যেগুলোকে, হ্যাঁ, কিন্তু পুনরায় জোড়া লাগতে, আবার পুনরায় এই জায়গায় জোড়া লেগে যেতে দিচ্ছে না। অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হচ্ছে সর্বদাই সিঙ্গেল টাইপের চিন্তাভাবনা, কিন্তু গাইরেজের চিন্তাভাবনা হচ্ছে যে আগেরটার সাথে জোড়া লাগা যাবে না, কিন্তু তুই যদি চাস পরে আবার জোড়া লাগতে কারোর সাথে, নতুন কারোর সাথে, তাহলে আমি জোড়া লাগতে দিব। এই টাইপের কাজ করে হচ্ছে টপো আইসোমারেজ বা গাইরেজ। গাইরেজের মোটোটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে? তাহলে আমরা বুঝেছি না এখানে কি পড়লাম? এখানে গাইরেজের কথা বললাম, টপো আইসোমারেজ, গাইরেজ, এপিমারেজ, এরা সবাই একই রকমের কাজ করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কথা বললাম, এটাও সিঙ্গেল টাইপ রাখতে চায়, জোড়া লাগতে, এই যে এইটুকু জায়গা যেমন সূত্র দুটো সিঙ্গেল আছে না, এই জায়গাটাতে কাজ করে মূলত সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এই জায়গাটা যা আছে এই সবসময় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন চায় যে এই জায়গাটা সিঙ্গেলই থাকুক। ওকে, তাহলে এই ব্যাপারগুলো আমরা দেখলাম না। আচ্ছা, হেলিকেজ যেখান থেকে শুরু হয়েছে, যে কাটাকাটি যেখান থেকে শুরু হয়েছে, আবার দেখাই তোমাকে, এই যেখান থেকে কাটাকাটিটা শুরু হয়েছে, তাই না? এই যে যেখানে কাটাকাটি শুরু হয়েছে, এখানে একটা ওয়াইয়ের মতো একটা অবস্থানে, দেখো তো ওয়াই উল্টানো, ওয়াইয়ের মতো লাগতেছে না তোমাদের কাছে? একটা ওয়াইয়ের মতো অবস্থানে, যে এখানে যদি আমি তোমাদের ওয়াইয়ের মতো ব্যাপারটা দেখাই, এটাকে বলা হয় ওয়াই আকৃতির ফর্ক। এটাকে কি বলা হয় বলো তো? ফর্ক, ওয়াই আকৃতির ফর্ক বা রেপ্লিকেশন ফর্ক। এটাকে কি বলে? ওয়াই আকৃতির ফর্ক বা রেপ্লিকেশন ফর্ক। এবং এখানে অনেকগুলো কি কাজ করছে বলো তো বাচ্চারা? এখানে অনেকগুলো এনজাইম কাজ করছে। এনজাইমগুলোর নাম কি কি? এনজাইমগুলোর মধ্যে তোমরা দেখেছো হেলিকেজ, তোমরা দেখলা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তোমরা দেখলা গাইরেজ, টপো আইসোমারেজ। আরও দুটা নাম তোমাদের পড়াবো, সেটা হচ্ছে প্রাইমেজ। কি বলো তো? প্রাইমেজ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ পলিমারেজ। বলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ডিএনএ পলিমারেজ। যেহেতু ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবো, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। তাহলে আমরা কয়টা এনজাইমের নাম বললাম বলো তো? আমরা বললাম হেলিকেজ, প্রথম হেলিকেজ কাটাকাটি করলো, হেলিক্সকে কেটে দিল, হেলিকেজ। তারপরে তোমরা নাম শুনেছো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। দেন তোমরা নাম শুনেছো গাইরেজ,
পলিমারেজ বা এপিমারেজ বা টপোআইসোমারেজ। এরপর আমি তোমাদের আরও দুইটা নাম বললাম, একটা হচ্ছে প্রাইমেজ আর একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। প্রাইমেজটা হচ্ছে প্রাইমার তৈরি করে, ছোটো ছোটো প্রাইমার তৈরি করে যুক্ত করে, একটু পরে দেখাবো। আর ডিএনএ পলিমারেজটা হচ্ছে নতুন করে ডিএনএ তৈরিতে সাহায্য করতেছে, মেনলি ডিএনএ থেকে ডিএনএ তৈরি, তো ডিএনএ পলিমারেজটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। ওকে, তাহলে আমরা কি দেখলাম এখানে? একটা ওয়াই আকৃতির ফর্ক, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। কি ফর্ক বাচ্চারা? এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক। আমি কিন্তু তোমাদের অনেক সহজভাবে বোঝাচ্ছি, এই কথাগুলো বইয়ের মধ্যে অনেক কঠিনভাবে প্রেজেন্ট করা। বই লিখছেন স্যাররা ঠিক আছে, কিন্তু স্যাররা অনেক ইংরেজির যে বইগুলো আছে সেই ইংরেজি বইগুলো কপি করে বসাই দিচ্ছেন, মানে কথার মধ্যে কিছু বুঝবা না আগামাথায় টাইপের কথা আর কি। আমি সুন্দর করে বুঝে তারপর তোমাদের বোঝাচ্ছি, বুঝছো? এবার তাহলে কি বললাম আমি? এখানে একটা ওয়াই আকৃতির ফর্ক বা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। এই যে এখানে যে রেপ্লিকেশন ফর্ক বা ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়েছে, এখানে রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স কাজ করে। কি কাজ করে বলো তো? রেপ্লিকেশন ফর্কের এখানে রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স কাজ করে, কমপ্লেক্স। এখন তোমার কথা হচ্ছে আপু এর আবার কি? রেপ্লিকেশন ফর্ক বুঝলাম, ওয়াই আকৃতির ফর্ক বানাইলেন বুঝছি, এনে আবার কি কাজ করে বলতেছেন? রেপ্লিকেশন কমপ্লেক্স কাজ করে। রেপ্লিকেশন কমপ্লেক্স আবার কি? রেপ্লিকেশন কমপ্লেক্স হচ্ছে ওই যে 5টা এনজাইমের কথা বললাম না, ওই 5টা এনজাইমকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। কি কি ছিল? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ওকে পলি লিখলাম আর কি। প্রাইমেজ আরেকটা কি ছিল? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অর্থাৎ এসএসবিপি। আরেকটা কি? আরেকটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, প্রাইমেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আরেকটা হচ্ছে তোমার হেলিকেজকে ভুলে গেছি, দেখছো? হেলিকেজ। আরেকটা হচ্ছে তোমার গাইরেজ হচ্ছে আদিকোষে, তাই না? আর গাইরেজটা প্রকৃত কোষে হয়ে যায় টপোআইসোমারেজ, এপিআইসোমারেজ। আচ্ছা যাই হোক, এখানে যে কয়টা এনজাইমের নাম লিখলাম এগুলোকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। এই রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম কোথায় কাজ করে? যেখান থেকে রেপ্লিকেশনের শুরু হয়, অর্থাৎ ওয়াই আকৃতির ফর্কটা যেখানে থাকে, এই ওয়াই আকৃতির ফর্কের এই জায়গাটাতে কাজ করে, ঠিক আছে? তাহলে রেপ্লিকেশন ফর্কের মধ্যে রেপ্লিকেশন কমপ্লেক্স কাজ করে। রেপ্লিকেশন কমপ্লেক্সে কি কি আছে আমি তোমাদের বলেছি, এবং যেখান থেকে এই রেপ্লিকেশনটা শুরু হইল, এই যে জায়গাটা থেকে, এই জায়গাটাকে বলা হয় অরিজিন। কি বলা হয় বলো তো? অরিজিন বা অরি। কি বলা হয় বলো তো? এই জায়গাটাকে বলা হয় অরিজিন বা অরি। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার আমরা চলে যাব আমাদের আসল পড়ার দিকে। তুমি একটা জিনিস খেয়াল করো, পুরাতন হেলিক্সটা এটা হচ্ছে 5 প্রাইম, এটা কি প্রাইম? 5 প্রাইম। তাহলে এটা যদি 5 প্রাইম হয়, তাহলে নতুন যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে 3 প্রাইম থেকে তৈরি হবে, তাই না? আর এটা হচ্ছে পুরাতন হেলিক্সটা হচ্ছে 3 প্রাইম। যদি এটা 3 প্রাইম, তাহলে নতুন যেটা তৈরি হবে সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, আর এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাবে। ওকে, এইটুকু ক্লিয়ার? আমরা তাহলে কি করছি? আমরা একটা ডিএনএকে কেটে ফেলছি। কি দিয়ে কাটলাম? হেলিকেজ এনজাইম দিয়ে কাটলাম। কেটে কি করব? কেটে আবার তাদের জোড়া লাগতে দিব না, অর্থাৎ তাদের গিট্টু লাগতে দিব না, হ্যাঁ তাদের সিঙ্গেল রাখবো, সবসময় সিঙ্গেল রাখবো এসএসবিপি দিয়ে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন দিয়ে সিঙ্গেল রাখতে চাইবো। সিঙ্গেল রাখার পরে সে যদি পুনরায় জোড়া লাগতে চায়, তাহলে পুনরায় জোড়া লাগতে দিব, সেটা হচ্ছে গাইডেন্স দিয়ে, কিন্তু পুনরায় তাদের গিট্টু লাগতে দিব না, আগেরটার সাথে গিট্টু লাগতে দিব না। নতুন করে যদি কারোর সাথে গিট্টু লাগতে চায় তাহলে সেটা রাজি, কিন্তু পুরানোটার সাথে গিট্টু লাগতে দিতে রাজি না। এটা হচ্ছে গাইডেন্সের কাজ বা টপোআইসোমারেজের কাজ। আশা করি আমি তোমাদের অনেক সুন্দর করে গল্প আকারে বুঝাচ্ছি। ব্যাপারগুলো তুমি যদি এমনি পড়তাম আমার মনে হয় না তোমার মাথায় থাকতো। যাই হোক, আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা দেখতেছি যে আমাদের জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে ডিএনএ। এই একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের মূলত রেপ্লিকেশনটা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, অর্থাৎ সেমি কনজারভেটিভ মেথডে। ম্যাসেনসেল স্টাহল এই পদ্ধতিটা প্রতিষ্ঠিত করেছেন একদম হচ্ছে 1958 সালে। খেয়াল করে দেখো, 1956-তে 3টা পদ্ধতি দেওয়া হলো অনুকল্প, তারপর 1957-তে এসে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির নাম দেওয়া হলো, তারপরে 58-তে এসে এটা প্রতিষ্ঠিত হইলো। অর্থাৎ কোনো কিছুই খুব দ্রুত হয় না। তোমরা যারা ভাবতেছো যে অনেক দ্রুত পড়ালেখা শেষ করে ফেলে দেবো, হ্যান করবো ত্যান করবো, এত কিছু আসলে খুব দ্রুত হবে না। আস্তে আস্তে জীবন ধীরে ধীরে যায়, বুঝছো? তোমার যেটা করার করতে থাকো, লাইফ এনজয় করো, পড়াশোনা করো, নামাজ রোজা পড়ো, জীবন চলতেছে। অনেকে আছে যে ডাক্তার হব, ডাক্তারি পাশ করে আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে, এই চিন্তা যারা করতেছো তারা কিন্তু হতাশ হবা। তো পড়াশোনা করতে হবে, পড়াশোনাকে এনজয় করে করতে হবে, জীবনে যতটুকু তোমার রিজিকে আসে হবে। অনেকেই কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক হয় জীবনে, আবার অনেকে কিন্তু অনেক কম টাকা দিয়েও জীবন সুন্দরভাবে পার করে দেয়। আমাদের আসলে জীবন পার করাটাই মেন। মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারতাম,
তখন হঠাৎ করে আমার মাথায় আসে যে যত কোটি টাকারই মালিক হই না কেন আমি তার মুকেশ আম্বানি হইতে পারবো না, কারণ মুকেশ আম্বানির মতো এত রিচ হওয়া পসিবল না। ইভেন ইলন মাস্ক, তারপর হচ্ছে মার্ক জাকারবার্গ, ওনারা যত রিচ, এত রিচ তার হওয়া যাবে না। তাহলে যেহেতু এত রিচ হওয়াই যাবে না, তাহলে আর এই কোটি কোটি টাকা দিয়ে কী করবো? যতটুকু আছে এর ভিতরে যদি সুখে শান্তি থাকা যায়, এটাই মেন কথা, বুঝছো? আচ্ছা, এরপর দেখো আমরা যেটা বোঝালাম সময় লাগছে। তারপরে তুমি পরবর্তী পেজে যায় দেখো কি আছে আমাদের এখানে বলছে আদিকোষের ডিএনএ বৃত্তাকার, এগুলার মাঝে কোনো প্রান্ত নাই, এগুলার রেপ্লিকেশন এক জায়গায় শুরু হয় এবং দুই দিকে সরে যে মাঝখানে মিলিত। এত কঠিন করে কিছু পড়ার দরকার নেই তোমার। আদিকোষের ডিএনএ বৃত্তাকারের সবাই জানে, প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ নাম কি? প্লাজমিড। প্লাজমিড বৃত্তাকার, তার কোনো প্রান্ত থাকবে? বৃত্তাকার যে থাকে তার প্রান্ত থাকে? থাকে না। সূত্রাকার থাকলে সে না প্রান্ত থাকে। এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত। বৃত্তাকারে কোনো প্রান্ত থাকে না, তাই যে কোনো এক জায়গায় তার রেপ্লিকেশন শুরু হয়, তারপরে মিলিত হয় আবার পুনরায় গিয়ে। এইটুকু জানলে হয়েছে আপাতত। দেখো বৃত্তাকার ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। বেস পেয়ার মানে কি? ক্ষারক জোড়। বিপি মানে কি? BASE, বেস পেয়ার। পেয়ার মানে কি? পেয়ার মানে জোড়া, বেস মানে ক্ষারক জোড়, অর্থাৎ বেস পেয়ার যুক্ত হতে পারে। ব্যাস এইটুকু জানলাম আমরা। এরপরে দেখো আমাদের প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশনের গতি কম। অনেক বড় তো প্রকৃত কোষের ডিএনএ তো অনেক লম্বা, এটার গতি তো কমই হবে। এটাতে 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। কিন্তু আমাদের আদি কোষে প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। ব্যাস তুমি জাস্ট এই কথাগুলো একটু জেনে নিলা। এগুলো এমসিকিউ আসতে পারে। রেপ্লিকেশনের শুরু হয় সূত্রের মাঝে 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 একই সাথে বহু জায়গায় হয়। ড্রসোফিলাতে 50,000 জায়গায় একসাথে রেপ্লিকেশন শুরু হয়। কি একটা অবস্থা দেখো, রেপ্লিকেশন একসাথে অনেক জায়গায় শুরু হয়। এগুলো এমসিকিউর জন্য পড়াইলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না। আমাদের জানতে হবে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ কী কী। এটা 100% একদম ভালো করে জানবা। রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ খতে 2 মার্কের জন্য আসতে পারে। আমরা রেপ্লিকেশন যদি তোমার হচ্ছে সৃজনশীলে আসে, রেপ্লিকেশন সম্পর্কে যদি তোমার খুব সুন্দর করে লেখার মতো তোমার ক্যাপাসিটি না থাকে, তাহলে তুমি সেই কোশ্চেনটা স্কিপ করতে পারো। অনেকে রেপ্লিকেশন ছাড়াও অন্যান্য কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু এখান থেকে যে এমসিকিউগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে বা ক টাইপের যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো যদি তুমি না পারো, তাহলে কিন্তু আমার খুবই কষ্ট লাগবে। ওই রেপ্লিকেশন কাকে বলে সেটা তোমার পারতে হবে। রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ কী কী সেটা তোমার পারতে হবে। একটা সার্চ লাগবে। কী লাগবে বলো তো? সার্চ অর্থাৎ পুরানো ডিএনএ লাগবে। পুরানো ডিএনএর একটা সূত্র লাগবে। ধরো এই যে একটা সূত্র, এই সূত্রের উপর ভিত্তি করে একটা নতুন সূত্র তৈরি হবে। এই সূত্রের উপর ভিত্তি করে একটা নতুন সূত্র তৈরি হবে। তোমরা বাসায় কখনো ফুল পিঠা বানাইছো? আমাদের বাসায় ফুল পিঠা বানায় অনেক বেশি। ফুল পিঠা বলতে ছাঁচ থাকে, ছাঁচের ভিতরে আটা দিয়ে চাপা দেয়, তারপরে একটা ডিজাইন হয়ে যায়, ওরকম আর কি, বুঝছো? অর্থাৎ এই যে একটা ডিএনএ, পুরানো ডিএনএ, এই পুরানো ডিএনএটাকে যদি আমি মাঝ বরাবর কাটি, তাহলে আলাদা করে 2টা সূত্র বের হইলো। এই একটা সূত্র, এই একটা সূত্র। এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে একটা নতুন সূত্র তৈরি হচ্ছে। দেখছো, একটা নতুন সূত্র তৈরি হচ্ছে। এই যে নতুন সূত্রগুলো যে তৈরি হলো, এটা কিন্তু আগেরটার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। এখানে যদি অ্যাডিনিন থাকে, পরে দিকে থায়ামিন তৈরি হয়েছে। এখানে যদি সাইটোসিন থাকে, তাহলে এখানে গুয়ানিন তৈরি হচ্ছে। অর্থাৎ একটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো একটা ছাঁচ লাগবে, অর্থাৎ টেমপ্লেট লাগবে। অসংখ্য নিউক্লিওটাইড ফসফেট লাগবে। নিউক্লিওটাইড ফসফেট, ডাইও না, মনো না, এটিপি, জিটিপি, টিটিপি, সিটিপি, এগুলা ডি দেওয়ার সামনে, কারণ ডিঅক্সিরাইবোসালা ডিএনএ যত তৈরি করতে চাই, ডি এটিপি, ডি জিটিপি, ডি টিটিপি, ডি সিটিপি, এগুলা। আচ্ছা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, থায়ামোসিন ট্রাইফসফেট, সাইক্লিন ট্রাইফসফেট, এগুলো আর কি। এগুলো তোমার হচ্ছে নিউক্লিওটাইড ফসফেট। নিউক্লিওটাইডের মধ্যে বন্ধন সৃষ্টির জন্য প্রচুর শক্তি প্রয়োজন, যা ট্রাইফসফেট থেকেই আসবে। গুরুত্বপূর্ণ কিছু এনজাইম লাগবে। এগুলোকে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম বলা হয়। একটু আগেই বললাম এনজাইমগুলো নাম, 5টা এনজাইম। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এছাড়াও আর আছে হেলিকেজ, প্রাইমেজ, সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেজ, টোপোইসোমারেজ। তাহলে তুমি কি পারবা না বলো তো এই প্রয়োজনীয় উপকরণগুলোর নামগুলো মুখস্থ করে ফেলতে? এই জায়গাটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, ওকে? তাহলে আমাদের প্রয়োজনীয় উপকরণ ছাঁচ, নিউক্লিওটাইড ফসফেট, প্রচুর শক্তি আসবে নিউক্লিওটাইড ফসফেটগুলো থেকে। জিটিপি, এটিপি বা সিটিপি, টিটিপি, এগুলো নামগুলো পড়ে ফেলবা। কিছু গুরুত্বপূর্ণ এনজাইমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেজ, টোপোইসোমারেজ, প্রাইমেজও আছে। এই সবগুলো এনজাইমকে একত্রে বলে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। যেখানে রেপ্লিকেশনটা শুরু হয় সেই জায়গায় আমাদের এই রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোমগুলো থাকে, ওকে? এবার দেখো ডিএনএ রেপ্লিকেশনের ধাপগুলো অত সিরিয়াসলি তোমার পড়তে হবে না। আমি যতটুকু পড়াবো তুমিও ততটুকুই পড়বা, ঠিক আছে? অনেক কঠিনভাবে পড়বো না আমরা অলরেডি অনেক কিছু বলেই ফেলছি তোমাকে। এবার দেখো আমাদের কি বলছে, যে এখানে 2টা স্ট্র্যান্ডকে অবশ্যই একটা থেকে একটা পৃথক হইতে হবে। তাহলে কেমনে তারা আলাদা করে নতুন আবার হবে, তাই না? ধরো কারো ডিভোর্স না হলে সে তো আর নতুন সংসার তৈরি করতে পারে না, ওরকম আর কি। ওদের প্রথমে পৃথক হইতে হবে, ডিভোর্স হইতে হবে 2 জনের মধ্যে। এবার দেখো ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স
সূচনা হিসেবে কাজ করে। আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে আমাদের এখানে এই যে ওয়াই আকৃতির ফর্ক তৈরি হলো না, এই জায়গায় সূচনা তৈরি হলো, সেটাকে বললো রেপ্লিকেশনের সূচনার জন্য সুনির্দিষ্ট সিকোয়েন্সের যে অঞ্চলটাই, যেখানে যে অঞ্চলটা ছিল আর কি, ওয়াই আকৃতির ফর্কের ওই জায়গায় যে অঞ্চলটা, যে জায়গাটুকু ছিল, এই জায়গাটুকুকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অরিজিন বা অরি। কি বলা হয় বলো তো এই জায়গাটাকে? এই জায়গাটাকে বলা হয় অরি। প্রথমে হেলিকেজ এনজাইম, এখানে হেলিকেজ এনজাইমটা কি করবে? রেপ্লিকেশন এনজাইমের অরিতে যুক্ত হবে এবং এই দুইটা হেলিসকে কেটে ফেলবে, দুইটার হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে দুইটা স্ট্যান্ডকে আলাদা করে দেবে। তাহলে ফার্স্টে হেলিকেজের কাজ আমি তোমাদের বুঝাইছি, পড়াইছি। এই যে দুইটা স্ট্যান্ডকে আলাদা করে দিল, দুটাকে কেটে দুই সাইডে দুটো আলাদা করে দিছে, হেলিকেজ এনজাইম দুটোকে আলাদা করে দিচ্ছে। এবং এইখানে কি তৈরি হয়েছে? এখানে একটা ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়েছে, দেখছো? ওয়াই আকৃতির ফর্ক। এই ওয়াই আকৃতির ফর্ককে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এটাকে কি বলা হবে? ওয়াই আকৃতির ফর্ককে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এবং এই রেপ্লিকেশন ফর্কটা যখন তৈরি হলো, তখন এই দুইটা সূত্রক আবার পুনরায় আগের আকর্ষণজনিত টানের কারণে পুনরায় জড়ো হইতে চায়। ব্যাপারটা হচ্ছে ডিভোর্স হয়ে গেলেও তারা আবার আগের মতো একসাথে মিলে যেতে চায়। ব্রেকআপ হইলে অনেকে বলে না যে আর ভালো লাগতেছে না, আসো আমরা আবার আগের মতো হয়ে যাই। কিন্তু একবার যেহেতু ব্রেকআপ করানো গেছে, এই রেপ্লিকেশন ফর্কটা হচ্ছে ভিলেন। বলে একবার যেহেতু আলাদা হয়েছিস তাহলে আর জোরে লাগতে দিব না, আর আমিও সিঙ্গেল, তুইও সিঙ্গেল থাকবি সব সময়। ও চায় না আবার নতুন করেও কারোর সাথে যুক্ত হোক বা পুরানো জনের সাথেও যুক্ত হোক। কইতেছে যে চল এখন থেকে আর বিয়ের সাথে নিয়ে চিন্তা করতে হবে না, এই জায়গায় যেমনি আসিস সিঙ্গেল থাক, সারা জীবন সিঙ্গেল থাক। এসএসবিপির কাজ হচ্ছে কি বলতো? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এসএসবিপি এটার ফুল ফর্ম কিন্তু আসে কতে। এসএসবিপির ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বলে তোর আর আগের জায়গায় যেতে হবে না, তোর নতুন করে কারোর সাথে যুক্ত হতে হবে না। কিন্তু এখানে আরেকটা ছোট্ট একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজের আরেকটা নাম হচ্ছে এপিআইসোমারেজ এবং আদিকোষে এটার নামই হচ্ছে গাইরেস। বুঝছো? আদিকোষে এটার নামে গাইরেস। এই গাইরেস বলে যে তোর পুরানটার সাথে তোর গিট্টু লাগা লাগবে না, তুই যদি চাস নতুন করে কারোর সাথে গিট্টু লাগতে, তুই লাগতে পারস, তখন আমি তোরে সাহায্য করব, কিন্তু তুই পুরানোর সাথে গিট্টু লাগতে পারবি না। অর্থাৎ ব্যাপারটা দেখো, যখন তারা পুরানোটার সাথে যুক্ত হইতে চায়, পূর্বের আকর্ষণজনিত টানের কারণে তারা যখন পূর্বেরটার সাথে যুক্ত হইতে চায়, তখন টোপোআইসোমারেজ তাদের জড়ো হইতে দেয় না, জোড়া লাগতে দেয় না। এনজাইম ডিএনএ স্ট্যান্ডকে রেপ্লিকেশন ফর্কের কাছাকাছি কেটে দেয়, অর্থাৎ এখানে জোড়া লাগতে দেয় না, পূর্বেরটার সাথে জোড়া লাগতে দেয় না। কিন্তু যখন আবার নতুনভাবে সে কারোর সাথে যুক্ত হতে চায়, তখন সে সংযুক্ত করে দেয়। এই লাইনটা তোমরা বুঝবা না, তাই আমি তোমাকে বুঝাই দিলাম। মানে সে চাচ্ছে যে তোর যেহেতু আগেরটার সাথে ব্রেকআপ হয়েছে, সেটার সাথে আর জোড়া লাগা লাগবে না, তুই নতুন কারোর সাথে জোড়া লাগ, তখন আমি তোর সাহায্য করবো। আর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বলে যে তুই সারা জীবন সিঙ্গেলই থাক, তোর আর কারোর সাথে জোড়া লাগা লাগবে না। একবার যখন সিঙ্গেল হইতে পারছিস ভাই, আর এসে ভাবি যাবিতে যাইস না, এই ব্যাপারটা বলে। তাহলে দুইটা এনজাইম কিন্তু দুইটা কাজ করতেছে। ওকে, তাহলে যে আদি কোষে কাজ করে হচ্ছে গাইরেস, আর প্রকৃত কোষে হচ্ছে তোমার টোপোআইসোমারেজ। এই টোপোআইসোমারেজ গাইরেস এরা হচ্ছে একই দলভুক্ত। আদি কোষের ক্ষেত্রে গাইরেস, প্রকৃত কোষের ক্ষেত্রে টোপোআইসোমারেজ। অর্থাৎ তারা পুরানটার সাথে যুক্ত হতে দেবে না, কিন্তু নতুন করে আবার যদি যুক্ত হতে চায় কারোর সাথে, তাহলে যুক্ত হতে দেবে। আর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সারা জীবন সিঙ্গেলই রাখতে চায়। বুঝছো না কথাটা? এই যে দেখো, দুইটা স্ট্যান্ড যেহেতু একটা অপরটার পরিপূরক, অর্থাৎ একটা একটার সাথে লেগে ছিল, একটা একটার সাথে খুবই কানেক্টেড ছিল, একটা একটার পরিপূরক অল্টারনেটিভ, তাই তারা কি হয় পুনরায় আবার হাইড্রোজেন বন্ধন যুক্ত করে সংযুক্ত হইতে চায়। কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন তাদের পৃথক রাখে, তাদের মাঝে আর কোনো বন্ড হইতে দেয় না। বলে ভুল করছো না, কী করছো জানি না, তোদের আর একত্রে হইতে দিব না। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম? সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি রেপ্লিকেশনের জন্য তো অবশ্যই নতুন স্ট্যান্ড বা টেমপ্লেট দরকার, ছাঁচ দরকার। এবং এখানে দেখো রেপ্লিকেশন আসলে অনেক জায়গায় একসাথে শুরু হয়, যে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, অনেক জায়গায় রেপ্লিকেশন একসাথে শুরু হয়। বুঝছো? একটা অনেক লম্বা তো সূত্র, যদি এক জায়গায় রেপ্লিকেশন শুরু হইতো তাহলে রেপ্লিকেশন হতে অনেক সময় লাগতো, কিন্তু আসলে আমাদের রেপ্লিকেশন হতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। অর্থাৎ রেপ্লিকেশন অনেক জায়গায় একসাথে শুরু হয় এবং এটা দেখতে আমাকে বাবলের মতো লাগে, এগুলাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম এবং পরবর্তীতে দেখতেছি সম্পর্ক স্ট্যান্ড তৈরি হচ্ছে। এই সম্পর্ক স্ট্যান্ড মানে আরেকটা নতুন করে স্ট্যান্ড তৈরি হচ্ছে। এই সম্পর্ক স্ট্যান্ড তৈরি হওয়ার ক্ষেত্রে সাহায্য করতেছে ডিএনএ পলিমারেজ নামক একটা এনজাইম। চলো আমরা একটু ডিএনএ পলিমারেজ এনজাইমের ব্যাপারটা একটু দেখি। ডিএনএ পলিমারেজ এনজাইম নতুন করে তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করে দিচ্ছে। এইটা সর্বদা 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখে বৃদ্ধি পাচ্ছে। এগুলো আমি তোমাদের একটু পরে বোঝাবো, কঠিন কিছু না, মাথা ঠান্ডা,
এই জায়গায় এসে সবাই মাথাটা ঘুরায় ফেলে, যে কয়টা লাইন দাগাই দিচ্ছি শুধু ওই কয়টা লাইনই পড়বা, খুব বেশি পড়তে যাও না। এরপর হচ্ছে এখানে আরএনএ প্রাইমেস নামক একটা এনজাইম আছে। এই আরএনএ প্রাইমেস বললাম না, প্রাইমেসের নামই হচ্ছে আরএনএ প্রাইমেস। এটা ছোটো ছোটো আরএনএ প্রাইমার তৈরি করে, মানে প্রাইমার মানে ছোটো আরএনএ তৈরি করে। আমরা বললাম না ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই যখন অনুলিপন হয় তখন ডিএনএ থেকে আবার আরএনএও তৈরি হয়, কিন্তু আমরা পড়তেছি ডিএনএ থেকে ডিএনএতে, আমরা আরএনএ ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি না। এখানে আরএনএ প্রাইমার তৈরি হয়, বুঝছো, ছোটো ছোটো 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট ছোটো ছোটো আরএনএ তৈরি হয়। আরএনএতে সিঙ্গেল স্ট্র্যান্ড তো আরএনএ তৈরি হয়, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ তৈরি হয়, ঠিক আছে? জাস্ট এইটুকু জানো, এখান থেকে আর কিছু জানা লাগবে না। এরপর ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে কমপ্লিমেন্টারি আর কি, ডিএনএ তোমার কপি তৈরি করে, ডিএনএর কপি তৈরি করে। ডিএনএ পলিমারেজ 3 কী করে? ডিএনএর কপি তৈরি করে, 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখে স্ট্যান্ড তৈরি করে। এগুলো ছবি দেখলে তোমরা সুন্দরভাবে বুঝবা। এখানে বলছে যে ডিএনএ ডাবল হেলিক্সে 2টা স্ট্যান্ড একটা অপরটার উল্টাভাবে লাগানো থাকে, একটা লিডিং সূত্র একটা ল্যাগিং সূত্র। এগুলো আমি তোমাদের বুঝাই দিব, টেনশনে কিছু নয়। আপাতত এখানে যে কথাগুলো বললাম, আমাদের ডিএনএ পলিমারেজ আছে, এটা নতুন স্ট্যান্ড তৈরি করে 5 প্রাইম থেকে 3 প্রাইমের। তারপর হচ্ছে আরএনএ প্রাইমেজ আছে, ছোটো ছোটো আরএনএ তৈরি করে, এগুলোকে আরএনএ প্রাইমার বলে। ডিএনএ পলিমারেজ আছে, এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সূত্র তৈরি করে, একটা হচ্ছে লিডিং সূত্র একটা ল্যাগিং সূত্র। বাস এইটুকু দেখলাম আমরা। এই ছবিটা দেখে একবার তাকাও, এখানে আমরা একটা সূত্র দেখতেছি, এই যে লম্বা করে একটা সূত্র গেছে, এটা হচ্ছে লিডিং। এইদিকে একটা সূত্র গেছে, এটা হচ্ছে ল্যাগিং। এখন লিডিং সূত্র যেটা, সেটা দেখো, এই যে এটা হচ্ছে 5 প্রাইম, তাই না? এই যে আস্তে আস্তে আমি যদি 5 প্রাইম থেকে ধরে আসি, এটা 5 প্রাইম, এটা 5 প্রাইম। তাহলে এটা 5 প্রাইম থেকে আমরা এই পর্যন্ত 3 প্রাইম পর্যন্ত পাইলাম। তাহলে নতুন যেটা তৈরি হবে সেটা কই থেকে কী তৈরি হবে? সেটা তৈরি হবে 5 থেকে 3-র দিকে যাবে, তাই না? উল্টো, তাই না? ছিল আমাদের 5 থেকে 3, হলো এখানে ছিল 5 থেকে 3, তাহলে এদিক থেকেও একটা আবার 5 থেকে 3-র দিকে যাবে। অর্থাৎ আমাদের যে নতুন সূত্রটা তৈরি হচ্ছে, এখানে ছোটো ছোটো প্রাইমারগুলো লাগতেছে, দেখছো? প্রাইমারের এনজাইম দিয়ে আমরা কি বলেছিলাম যে আরএনএ তৈরি হচ্ছে ছোটো ছোটো, মানে আরএনএগুলো তো ডিএনএ থেকেই তৈরি হচ্ছে। ডিএনএ ডাবল হেলিক্স ছিল, ডাবল হেলিক্সকে কাটলে হয়ে যায় সিঙ্গেল হেলিক্স, আর সিঙ্গেল হয়ে গেলে আরএনএ হয়ে যায়, বুঝছো? ডাবল যখন সিঙ্গেল হয়ে যায় তখন কিন্তু সে আরএনএ হয়ে যায়, আরএনএ সিঙ্গেল হেলিক্স। ওই যে ছোটো ছোটো যে আরএনএগুলো তৈরি হতেছিল ওগুলো কিন্তু সিঙ্গেল হেলিক্স। তাহলে এখানে একটা সিঙ্গেল হেলিক্স, এখানে আরএনএর মতো একটা ছোটো সিঙ্গেল হেলিক্স আসলো, এই সিঙ্গেল মিলে আবার ডাবল হয়ে যাবে, নতুন হয়ে যাবে তারা। এই প্রাইমেস ছোটো ছোটো আরএনএ প্রাইমারগুলোকে এখানে এনে ডিএনএর সাথে যুক্ত করে, ডিএনএর অল্টারনেটিভ সাঁচের সাথে অ্যাড করে, অর্থাৎ অ্যাডেনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, এমন করে করে প্রাইমারগুলোকে অ্যাড করে দিচ্ছে, আর সামনের দিকে এই সূত্রটা বাড়াচ্ছে, আগাচ্ছে, একটা কপি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের লিডিং সূত্রটা আগে আগে তার কপি তৈরি করে ফেলতেছে। কিন্তু এখানে একটা খালি সূত্র দেখছো, এখানে কপি তৈরি হচ্ছে না, এটা ল্যাগিং অবস্থায় আছে, এটা একটু দেরি হচ্ছে ব্যাপারটাতে। এখানে ছোটো ছোটো প্রাইমারি এনে টেনে তারপরে জোড়া লাগায় তারপর দিতে হবে। কারণ এটা তো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে লিডিং সূত্রে, কিন্তু ল্যাগিং সূত্রে তো এদিকে 5, তাহলে ল্যাগিং সূত্রে যেটা তৈরি হবে সেটা 3 থেকে 5-এর দিকে যাবে। দেখো যে 3 থেকে 5-এর দিকে তৈরি হচ্ছে, অর্থাৎ 3 থাকলে 5, 5 থাকলে 3, এরকম আর কি। যেহেতু এখানে 3 আলা আছে এই সাইডে, তাহলে এই সাইডে 5 আলা তৈরি হচ্ছে। যদি এখানে 5 আলা আছে, তাই এখান থেকে যেটা তৈরি হবে সেটা 3 আলা তৈরি হবে। এটা একদম শুরু থেকে সুন্দরভাবে তৈরি হয়ে আসতেছে, কিন্তু এটা সুন্দরভাবে শুরু থেকে তৈরি হয়ে আসতেছে না, এটা তো ল্যাগিং। তাই ছোটো ছোটো খণ্ড এনে এখানে জোড়া লাগানো লাগতেছে, ছোটো ছোটো খণ্ড, নিউক্লিওটাইডের খণ্ডগুলোকে এনে তারপর জোড়া লাগায় তৈরি করা লাগতেছে, প্রাইমার এনে তারপর জোড়া লাগায় তৈরি করতে লাগতেছে আর কি। এটা ল্যাগিং সূত্র। এই ল্যাগিং সূত্র আর লিডিং সূত্র, দুইটা সূত্র দেখলাম। ল্যাগিংটা পিছে আসে আর লিডিংটা তাড়াতাড়ি তৈরি হয়, এটাই হচ্ছে কারণ, আর কিছু না। এটা আরও আমি তোমাদের ডিটেলস করে পড়াবো। দেখো লিডিং সূত্রটা খুব সুন্দরভাবে একটা সূত্র হয়ে গেছে, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর ল্যাগিং সূত্রটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে একটা সূত্র তৈরি করছে। ল্যাগিং সূত্রটা ছোট্ট ছোট্ট খণ্ড এনে নিউক্লিওটাইডের খণ্ড এনে জোড়া লাগায় তৈরি করা লাগছে, একটু টাইম লাগার ব্যাপার আর কি, কষ্ট হইতেছে এটা করতে। আর এটা নিরবচ্ছিন্নভাবে সুন্দরভাবে প্যাকেটিংয়ের মতো করে হয়ে যাচ্ছে, এটার জন্য লিডিং, এর জন্য এটা নাম ল্যাগিং। ল্যাগিংয়ের যে ছোটো ছোটো নিউক্লিওটাইডের খণ্ডগুলো আনা লাগতেছে না, এই ছোটো ছোটো নিউক্লিওটাইডের খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। এই খণ্ডগুলোকে কি বলা হয়? এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। বিজ্ঞানী ওকাজাকি এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে এই খণ্ডটার নাম হচ্ছে ওকাজাকি খণ্ড। চলো আমরা আরও ছবি দেখি, তাহলে তোমাদের আরও সোজা লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে ওকাজাকি খণ্ডগুলোকে আবার জোড়া লাগানো হয়েছে, জোড়া লাগাইছে হচ্ছে লাইগেস নামক একটা এনজাইম দিয়ে। এটা লিডিং সূত্র, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যেটা তৈরি হয়েছে লিডিং সূত্রে, এই যে
এই সূত্রটা 3 প্রাইম থেকে 5 প্রাইমে ছিল, তাই 5 প্রাইম থেকে 3 প্রাইমে হয়েছে, এটা লিডিং সূত্র। কিন্তু নিচের দিকে আমরা দেখছি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে একটা, আবার অল্টারনেটিভভাবে 3 প্রাইম থেকে 5 প্রাইম তৈরি হয়েছে একটা, এটা হচ্ছে ল্যাগিং সূত্র। ল্যাগিং সূত্রে যে ছোটো ছোটো খণ্ডগুলো এসে যুক্ত হইলো, এই ছোটো ছোটো খণ্ডগুলোর নাম হচ্ছে ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা দরকার, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। ঠিক আছে, তাহলে এখানে যুক্ত হয়ে গেছে আমাদের ব্যাপারগুলো আমরা বুঝলাম। উপরেটা হচ্ছে লিডিং সূত্র, নিচেটা হচ্ছে ল্যাগিং সূত্র, কিন্তু দুইটাই কিন্তু কপি তৈরি করলো। একটা তৈরি করলো হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমে, লিডিং সূত্র তৈরি হয় হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর ল্যাগিং সূত্র তৈরি হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম, জাস্ট এইটুকুই। আর পার্থক্য হচ্ছে, আর লিডিং সূত্রটা সুন্দরভাবে একদম ধাপে ধাপে সহজভাবে নিরবচ্ছিন্নভাবে তৈরি হয়ে যায়, কিন্তু ল্যাগিং সূত্রে ছোটো ছোটো টুকরা নিউক্লিওটাইডের খণ্ড এনে এনে যুক্ত করতে হয়। এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। বিজ্ঞানী ওকাজাকি এই খণ্ডগুলো প্রথম পর্যবেক্ষণ করেছেন, তাই এই খণ্ডগুলোর নাম হচ্ছে ওকাজাকি খণ্ড। এই খণ্ডগুলোকে যুক্ত করার জন্য যে এনজাইম লাগছে, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখানে এই কথাগুলি আমি যে কথাগুলো বললাম সেগুলাই বলা আছে, কঠিনভাবে বলা আছে, কিন্তু আমি তোমাদের একদম সহজভাবে বলছি। দেখো, নতুন যে সূত্রটা নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পায় সেটা হচ্ছে লিডিং, আর যেটা বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে ল্যাগিং। ল্যাগিং সূত্রতে খণ্ড সৃষ্টি হয় এবং ছোটো ছোটো খণ্ড এনে জোড়া লাগানো লাগে। এই ছোটো ছোটো খণ্ডগুলো এনে এনে জোড়া লাগানো হয়, খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলো ল্যাগিং সূত্রে যুক্ত হয়, কী দিয়ে যুক্ত হয়? লাইগেজ নামক এনজাইম দিয়ে যুক্ত হয়। বুঝছো? লিডিং সূত্রের মধ্যে আমরা প্রাইমার আনি, প্রাইমারগুলো ছোটো ছোটো প্রাইমারগুলো এই মানে ওই যে আরএনএ প্রাইমার তৈরি হয়েছিল। যে এখন তুমি বলবা আপু ডিএনএর স্ট্যান্ডের সাথে আরএনএ যুক্ত হইতেছে, আসলে ডিএনএকে টুকরা কেটে ফেললে আরএনএ হয়ে যায়। ডিএনএ দেখো, ডিএনএ ডাবল পেজ, এটা কাটলে সিঙ্গেল পেজ হয়ে যায়, সিঙ্গেল পেজ হলে ওটাও একটা আরএনএ হয়ে যায়, আর একটা আরএনএ আরেকটা আরএনএ মিলে কিন্তু ডিএনএ হয়ে যায়। এবার অর্থাৎ আরএনএ যে প্রাইমারগুলো আসে, সেই প্রাইমারগুলো তোমার ডিএনএর সাথে যুক্ত হয়ে নতুন ডিএনএ তৈরিতে সাহায্য করে। ওকে, তারপরে আমরা দেখলাম যে ল্যাগিং সূত্রে ছোটো ছোটো ওকাজাকি খণ্ড এনে যুক্ত করলাম, এটা লাইগেজ এনজাইম দিয়ে যুক্ত করলাম। এইভাবে মূলত আমাদের নতুনভাবে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে, একটা থেকে 2টা ডিএনএ তৈরি হচ্ছে। আমাদের পুরনো ডিএনএ থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন 2টা ডিএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের প্রুফ রিডিং ব্যবস্থা, ধরো অ্যাডেনিনের সাথে ডাবল বন্ড দিয়ে থাইমিন, সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড দিয়ে গুয়ানিন, এরকম করে যুক্ত হচ্ছে। বুঝছো? এখন কথা হচ্ছে, কোনো কারণে যদি অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত না হয়ে অ্যাডেনিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে যায়, বা অ্যাডেনিনের সাথে গুয়ানিন যুক্ত না হয়ে গুয়ানিনের সাথে থাইমিন যুক্ত হয়ে যায়, উল্টাপাল্টা কাহিনী কিছু হয়ে যায়, তাহলে এটা মিস ম্যাচ। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে সঠিক ম্যাচ নয়, এটা মিস ম্যাচ, ভুল ম্যাচ। আমরা দেখেন অনেক সময় ভুল মানুষের সাথে অনেকে যুক্ত হয়ে যায়। ধরো অ্যাডেনিনের সাথে যুক্ত হওয়ার কথা ছিল থাইমিনের, কিন্তু ভুলবশত সাইটোসিনের সাথে থাইমিনের যুক্ত হয়ে গেছে। এটা কি টিকবে? এই রিলেশন টিকবে? বলো তো, এই রিলেশন টিকবে না। এই জন্যই বলে যে সঠিক মানুষের সাথে জীবন কাটানো উচিত। সঠিক মানুষ না হলে সেই রিলেশনে কি হয়? ব্রেকআপ হয়, ডিভোর্স হয়। তাই এখানেও আবার বলে যে ভুল অ্যাড হয়ে গেছে, অ্যাডেনের সাথে থাইমিনকে অ্যাড করা দরকার, তারপর থাইমিনকে এনে ডিএনএ আবার অ্যাড করা। অর্থাৎ তাদের ভুল, ডিএনএর যে ভুল, সেই ভুল নিজেই সংশোধন করতে পারে ডিএনএ। এটাকে বলা হয় প্রুফ রিড ব্যবস্থা। এটাকে কি বলা হয় বলো তো? প্রুফ রিড ব্যবস্থা। এই প্রুফ রিড ব্যবস্থা করে মূলত ডিএনএ পলিমারেজ 3 নামক একটা এনজাইম আছে, এটা প্রুফ রিড করে। ভুল পাইলে প্রুফ রিড ব্যবস্থার মাধ্যমে সংশোধন করে দেয়। কিন্তু যদি কখনো অনেক বেশি ভুল হয়ে যায় ডিএনএ পলিমারেজ, তো তখন আর এত বেশি ভুল সংশোধন করতে পারে না। যদি অনেক বেশি ভুল হয়ে যায়, তখন যদি একটা দুটা ভুল থেকে যায়, তাইলে হয়েছে। যদি একটা দুটা ভুল থেকে যায় তাহলে কি হয়েছে? তাইলে কিন্তু ক্যান্সার হতে পারে। কি ক্যান্সার হতে পারে বলো তো? কোলন ক্যান্সার হতে পারে। মানুষের পায়খানার রাস্তাতে ক্যান্সার হয়েছে, এরকম শুনেছো কখনো? ওইটাকে বলা হয় কোলন ক্যান্সার। আমাদের যে কোলন মলাশয় আছে না, রেকটাম, কোলন, ওইখানে ক্যান্সার হয় মূলত আর কি। তো ওইটাকে কোলন ক্যান্সার বলে। এই কোলন ক্যান্সার মূলত হয় মিসম্যাচের কারণে। পরীক্ষা যদি আসে যে মিসম্যাচের কারণে কোন ক্যান্সার হয়, সেটা হচ্ছে কোলন ক্যান্সার। অপশন যদি স্কিন ক্যান্সার, কোলন ক্যান্সার, দুইটাই থাকে, কি দিবে অ্যান্সার? কোলন ক্যান্সার। যদি কোলন ক্যান্সার না থাকে, স্কিন ক্যান্সার থাকে, তাহলে স্কিন ক্যান্সার দিতে পারো। কিন্তু স্কিন ক্যান্সার মূলত ইউভি রশ্মি রিলেটেড কারণে হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও আরও কিছু চর্মরোগ হতে পারে যদি মিসম্যাচ থেকে যায়, সেটা হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম, অর্থাৎ স্কিনের মধ্যে ছোপ ছোপ কালো কালো দাগ পিগমেন্টের মতো দেখা যায়, এটা জেরোডার্মা পিগমেন্টোসাম বলা হয় এটাকে। ওকে, তাহলে আশা করি তুমি এই ব্যাপারগুলো বুঝেছো। এবং পরীক্ষাতে খতে আসে রেপ্লিকেশন কমপ্লেক্স বলতে কি বুঝছো? আমি তো তোমাদের রেপ্লিকেশন কমপ্লেক্সের কথা বলেছি। এনজাইমগুলোর নাম একবার মুখস্থ করে ফেলবা, তারপর কোন এনজাইমের কী কাজ। টোপোআইসোমারেজ হচ্ছে
প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে, অর্থাৎ ট্রোপোইসোমারেজ প্যাঁচ লাগতে দেয় না বা গিট্টু লাগতে দেয় না, ডিএনএকে পুরাতন ইয়ের সাথে প্যাঁচ লাগতে দেয় না, সূত্রকের সাথে, কিন্তু নতুনটার সাথে প্যাঁচ লাগতে দেয়। ডিএনএ হেলিকেজ দুটো হেলিক্সকে কাটে, হেলিকেজকে তোমার হচ্ছে কেটে হাইড্রোজেন বন্ডগুলোকে খুলে দেয় বা প্যাচ খুলে দেয় বা হাইড্রোজেন বন্ডগুলোকে কেটে দেয়, তুমি যেমনি পারো লেখো, একই কথা, সমস্যা নেই রেপ্লিকেশন ফর্কে। ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইড অণু 5 প্রাইম প্রান্ত 3 প্রাইম প্রান্ত নির্দেশ করে মূলত ডিএনএ পলিমারেজ 3 কী করে, প্রুফ রিড করে। ওটা যদি না লিখতে পারো পরীক্ষাতে যদি আসেই কাজ, তাহলে ডিএনএ পলিমারেজ 3 প্রুফ রিড করে, ডিএনএ প্রুফ রিডের ব্যবস্থা করে ডিএনএ পলিমারেজ 3। এটাই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন হচ্ছে ডিএনএ যখন সিঙ্গেল হয়ে যায়, সিঙ্গেল একক স্ট্যান্ড হয়, তখন পুনরায় দ্বিতন্তি হইতে দেয় না, অর্থাৎ সিঙ্গেল সবসময় বলে তুই সিঙ্গেল আমি সিঙ্গেল, সারা জীবন আমরা সিঙ্গেল থাকবো, অর্থাৎ চিরকুমার সংঘ। এরপর দেখো লাইগেজ, আমরা ল্যাগিং সূত্র দেখেছি, ল্যাগিং সূত্রের মধ্যে কিন্তু নিরবচ্ছিন্নভাবে তোমার নিউক্লিওটাইড বা প্রাইমারগুলো যুক্ত হতে পারছে না, তাহলে ছোটো ছোটো খণ্ড খণ্ড এনে যুক্ত করা লাগতেছে। এই ছোটো ছোটো খণ্ডগুলোকে বলে ওকাজাকি খণ্ড, ওকাজাকি খণ্ডকে যুক্ত করা হচ্ছে লাইগেজ নামক এনজাইম। আর প্রাইমেজ আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের প্রান্তে যুক্ত করে। এই যে আমাদের যে স্ট্যান্ডগুলো ছিল, নতুন স্ট্যান্ড আমাদের ছিল প্রথমে ডিএনএ, তারপর নতুন দুটো স্ট্যান্ড হলো, স্ট্যান্ডের মধ্যে প্রাইমেজগুলোকে ছোটো ছোটো যে নিউক্লিওটাইড আর কি, ওটাই প্রাইমেজ আর কি, ছোটো ছোটো আরএনএ প্রাইমেজ, এই প্রাইমেজগুলোকে এই ডিএনএর অল্টারনেটিভে যুক্ত করতেছে, যুক্ত করে দিচ্ছে নতুনভাবে নিরবচ্ছিন্নভাবে। আর এখানে ছোটো ছোটো নিউক্লিওটাইডের খণ্ড এসে যুক্ত হইতেছে লাইগেজ এনজাইম দিয়ে, এইটা হচ্ছে ওকাজাকি খণ্ড, এটা হচ্ছে ল্যাগিং সূত্র। তাহলে দুটো সূত্র, একটা লিডিং সূত্র যেটা নিরবচ্ছিন্নভাবে শান্তিমতো হয়, আর ল্যাগিং সূত্রে ছোটো ছোটো টুকায় এনে লাগাইতে হয়, বুঝছে এরকম অবস্থা, যে ছোটো ছোটো খণ্ডগুলোকে খুঁজে এনে তারপর লাগানো, আর এখানে সুন্দরভাবে লেগে যাচ্ছে, একদম তৈরি হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে লিডিং, এটা আগে আসে এর জন্য এটা লিডিং, এটা পরে আসে এর জন্য এটা ল্যাগিং, এটার মধ্যে কিছু ল্যাগ থেকে যায়, ওই ল্যাগটা ফিল আপ করে তোমার এই যে নিউক্লিওটাইডরা এসে তারপরে ওকাজাকি খণ্ড দিয়ে যুক্ত হয়, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, তোমাদের আমি একদম বাংলা ভাষায় বোঝাই দিলাম, তোমরা যাতে বুঝতে অসুবিধা না হয়। এরপর দেখো আমাদের ডিএনএ পলিমারেজ 1, এইটা প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। ডিএনএ পলিমারেজ 1, ওই যে বলছিলাম প্রাইমার তো আরএনএর, তোমরা তো এই কোশ্চেনটা থেকে যেত যে আপনি বললেন যে প্রাইমার আরএনএ প্রাইমেজ, আরএনএ প্রাইমেজ তো আরএনএর প্রাইমার তৈরি করলো, আরএনএর ছোট ছোট বাচ্চা তৈরি করলো, তাহলে এগুলো আবার ডিএনএর সাথে কেমনে যুক্ত হয়, কি বুগিচুগি বোঝাচ্ছে না আমাদের, আসলে এটা সত্যি। দেখো এই ডিএনএ দ্বারা প্রতিস্থাপন হয়ে যাচ্ছে আর কি, ওই আরএনএ প্রাইমারটাই পরবর্তীতে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। তাহলে আরএনএ পলিমারেজ কী করতেছে, ওই ছোটো ছোটো প্রাইমার, যে প্রাইমারটা আরএনএ প্রাইমার ছিল, সেই আরএনএ প্রাইমারটাকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে দিচ্ছে, অর্থাৎ ডিএনএ সূত্র তৈরি করে দিচ্ছে। দারুণ একটা ব্যাপার না, মানে ওরা নিজেরাই সব কিছু ব্যবস্থা করে নিতেছে। ডিএনএ তো দারুণ একটা জিনিস। তাহলে আশা করি তোমরা টোটাল এই ডিএনএ রেপ্লিকেশনটা বুঝতে পারছো। ডিএনএ রেপ্লিকেশনটা এমনিতেই একটু কঠিন লাগে সবার, আমি মনে হয় তোমাদের সহজ করে বোঝানোর ট্রাই করেছি এবং পেরেছিও। ওই যে তোমরা কিছু জিনিস বুঝতে পারো না যে প্রাইমার কি, প্রাইমার আসলে আরএনএ প্রাইমার, ওই আরএনএ প্রাইমার যেগুলোকে যুক্ত করতেছে ওই প্রাইমারটা আরএনএ, কিন্তু পরবর্তীতে ওটা ডিএনএতে কনভার্ট হয়ে ডিএনএ সূত্রের সাথে যুক্ত হয় আর কি, ডিএনএ সূত্র কনভার্ট হয়ে যায়। আর ডিএনএকে সিঙ্গেল করলে তো একটা সূত্রক হয়ে যায়, দুটো সূত্র থেকে একটা সূত্রক মানে আরএনএ, ওগুলোকে আরএনএ প্রাইমার বললি, ছোটো ছোটো আরএনএ প্রাইমার তৈরি হয়েছিল বলছিলাম, ওই ছোটো ছোটো আরএনএ প্রাইমারগুলোই প্রাইমার হিসেবে কাজ করে, পরে আরএনএ থেকে সে ডিএনএ কনভার্ট হয়ে যায়, বুঝছো, লিডিং সূত্রে যুক্ত হয় তারা। আর আবার নিউক্লিওটাইড ওই প্রাইমার টাইপই আর কি, প্রাইমার নিউক্লিওটাইড একই টাইপের, ওই নিউক্লিওটাইডগুলো আবার এসে তোমার এসে যদি ছোটো ছোটো খণ্ড আকারে যুক্ত হয়, খণ্ডগুলোকে বলে ওকাজাকি খণ্ড, ওই খণ্ডগুলোকে আবার লাইগেজ এনজাইম যুক্ত করে। মানে দেখো একই কথা, নিউক্লিওটাইড যা কথা, আরএনএ প্রাইমেজ একই কথা, প্রাইমার একই কথা, এই টাইপের একই জিনিস, বুঝছো, কঠিন করে বোঝার কিছু নেই। ওকে, তাহলে আমি তোমাদের টোটাল ব্যাপারটা বোঝাই দিতে পারছি। আশা করি এই তোমার রেপ্লিকেশন নিয়ে আর কোনো কোশ্চেন নাই, যদি কোশ্চেন থাকে করতে পারো, তোমাদের ভাইয়াপুরাও বোঝাই দিবে। রেপ্লিকেশনের গুরুত্ব ডিএনএর জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো একটু রিডিং পড়ো। মিউটেশন ছাড়া ডিএনএতে কোনো পরিবর্তন হয় না, কারণ ডিএনএর গঠন অনেক স্থায়ী। ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়, ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার ব্যাপারটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে আমরা পড়লাম ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, ডিএনএ থেকে ডিএনএ, এরপরে আবার পড়বো ডিএনএ থেকে আরএনএ, এমআরএনএ, আবার পড়বো আরএনএ থেকে ডিএনএ, এগুলো পড়বো সামনে, বুঝছো। আপাতত আমরা শুরু করলাম আর কি। তাহলে তোমরা এই রেপ্লিকেশনটা বুঝেছো। ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আবার ডিএনএ থেকে প্রোটিন হওয়াকে বলে ট্রান্সলেশন, এটা নিয়েও আমরা আলোচনা করব। ডিএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেন্ট্রাল ডগমা অফ লাইফে আমরা দেখবো সব কিছু পরবর্তীতে। আপাতত যতটুকু পড়াইলাম আশা করি তোমরা টোটালটাই বুঝতে পেরেছো। আমাদের ছোট্ট একটা ক্লাস ছিল, মাত্র 40 মিনিটে আমি তোমাদের টোটাল এই রেপ্লিকেশনের ব্যাপারটা লাইন ধরে ধরে, বইয়ের লাইন ধরে ধরে বুঝাই দিচ্ছি, এবং যে লাইনগুলো ইম্পর্টেন্ট আমি সেটাই তোমাদের বলেছি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের এইটুকুই থাকবে। এখানে কিছু কথা আছে, দেখো লিডিং সূত্রের মতো এখানে অনুলিপন নিরবিচ্ছিন্নভাবে হয় না, খণ্ড খণ্ডভাবে হয়। ল্যাগিং সূত্রের কথা বলছে, বুঝছো? প্রতিটি খণ্ডের জন্য একটি প্রাইমার ব্যবহৃত হয়। প্রাইমার মানেই তো আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমারের যে কথা, নিউক্লিওটাইডও একই কথা, কারণ আরএনএ প্রাইমারের ভিতরে তো অনেকগুলো করে নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড ছাড়া তো আর আরএনএ প্রাইমার তৈরি হতে পারে না। আর নিউক্লিওটাইডের পলিমারই তো মূলত হচ্ছে আমাদের ডিএনএর সূত্রক। এগুলো তো তোমরা জানো, আগের ক্লাসগুলো করছো না? তাহলে আমাদের এখানে এইটুকুই। আশা করি তোমাদের 10 নম্বর ক্লাসের ভিতর দিয়ে আমাদের অনুলিপন পর্যন্ত ক্লিয়ার। আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের আর বেশি পড়া নাই। আমাদের রেপ্লিকেশন বাকি, তারপরে হচ্ছে রেপ্লিকেশন হয়ে গেল, তারপরে আমরা ট্রান্সক্রিপশন পড়ব, তারপর ট্রান্সলেশন পড়ব, তারপরে আমরা হচ্ছে জিন পড়ব, তারপরে আমরা জিনোম পড়ব। দেন এত বড় একটা চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা যারা শেষ করতে পারবা তারা আসলে বায়োলজি আর ভয় পাবা না। তোমরা 26 ব্যাচ বা 25 ব্যাচ যারাই বলো না কেন, 25 ব্যাচের জন্য এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা, ইন্টার পরীক্ষা সব জায়গায় তোমাদের এই চ্যাপ্টার লাগবে। 26 ব্যাচেরও এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।